দেখো, আমি প্রথমে তোমাদেরকে চ্যাপ্টারের বিষয়বস্তুটা একদম সংক্ষেপে বলি কয়েক মিনিটে। তারপর উদ্দীপকের বিষয়বস্তু লিখবো, চরিত্র বিশ্লেষণ লিখবো, দেন চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছর বোর্ড পরীক্ষায় কোনো না কোনো সৃজনশীল প্রশ্ন আসে। এমসিকিউ তো আসেই, বাট সৃজনশীল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে। কারণ এই চ্যাপ্টারের যে থিম, এটা খুব ইম্পর্টেন্ট একটা থিম। এই থিমটা কি জানো? যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ, যেটা সেটা। ঠিক আছে কিনা? ওকে। সো, যা বলছিলাম, তাহলে এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা কি? যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ। মনে থাকবে তো? তো চলো আমরা প্রথমে উদ্দীপকের বিষয়বস্তুগুলো লিখে নিই, কেমন? খাতা খুলো। তুমি বইয়ের কোন একটা অংশ লিখতে পারো, তোমার ইচ্ছা। তবে অবশ্যই লেখা রাখা উচিত এই বিষয়গুলো। উদ্দীপকের বিষয়বস্তু চ্যাপ্টারের নাম হচ্ছে অপরিচিতা। আচ্ছা, উদ্দীপকের বিষয়বস্তু, বিষয়বস্তু নাম্বার 1, যৌতুকের, যৌতুক বানান কিন্তু রস্য উকার, কেমন? যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ। আচ্ছা, এই প্রতিবাদটা আমরা নারী এবং পুরুষ উভয়ের পাই। কার কার পাই? নারীরও পাই এবং কি পুরুষেরও পাই। তাহলে আমরা ব্র্যাকেটে এই কথাটা লিখে রাখি, নারী ও পুরুষের। আচ্ছা, এটা প্রয়োজন হলে আমরা ব্যবহার করব, আর প্রয়োজন না হলে আমরা ব্যবহার করব না। কথা কি বোঝা গেল কিনা? প্রয়োজন হলে আমরা ব্যবহার করব, প্রয়োজন না হলে আমরা ব্যবহার করব না। কথা হচ্ছে এরকম। ঠিক আছে? সো, আমরা নিচে জায়গা রাখবো লেখার জন্য। এবার একটু চরিত্র বিশ্লেষণে চলে যাই। ঠিক আছে? নিচে একটু জায়গা রাখো লেখার জন্য। হাফ পেজের মতো জায়গা রাখলে হবে, এনাফ। হাফ পেজ বা হাফ পেজের চেয়ে কম। চরিত্র বিশ্লেষণের মধ্যে 1 নম্বর চরিত্র লিখলাম যে কি আমরা, অনুপম। কি চরিত্র? অনুপম। গল্পের শুরুতেই তুমি যার আত্মকাহিনী পাবা, কি কাহিনী? আত্মকাহিনী, মানে নিজের কথাবার্তা। নামটা কি? এবং পুরো গল্পটা, মনে রাখবা, পুরো গল্পটা আমরা যদি এভাবে চিন্তা করি, গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে 1 নম্বরে লিখি আমরা পুরো গল্পটি উত্তম পুরুষে লেখা। কোন পুরুষে লেখা? আচ্ছা, উত্তম পুরুষ মানে ইংলিশে কোন পার্সন বলতো? ফার্স্ট পার্সন। উত্তম পুরুষের বর্ণনায় লেখা। বর্ণনায় না এসে পরীক্ষায় এই শব্দটা বেশি আসতে দেখা যায়, জবানি। স্যার, হোয়াট ইজ দ্য মিনিং অফ জবানি? মিন্স বর্ণনা। জবানি মিন্স কি? বর্ণনা। ঠিক আছে? তাহলে উত্তম পুরুষের জবানিতে কি হবে? লেখা। কথা কি বুঝে গেছে? এবং এই উত্তম পুরুষ মানে তুমি তো বুঝলা যে কি ফার্স্ট পার্সন। উত্তম পুরুষ মানে কি? ফার্স্ট পার্সন। কেমন? এবং এই উত্তম পুরুষ চরিত্রে যে আছে, মানে আমি চরিত্রে যে আছে অ্যাকচুয়ালি এখানে, আর সে কে জানেন? অনুপম। বুঝলাম? তাহলে এগুলো এমসিকিউর জন্য দরকার, এখান থেকে সিকিউ আসার কোনো সুযোগ নেই। এবং এখানে আমরা দেখতে পেয়েছি অনুপমের আত্ম অনুশোচনার কথা। আত্ম অনুশোচনা। অনুশোচনা তো নিশ্চয়ই বুঝো। আত্ম অনুশোচনা মানে কি? আত্মগ্লানি। আত্ম অনুশোচনা মানে কি? আত্মগ্লানি। আমি ভুল করেছি, সেটার জন্য আমার রিগ্রেট হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি? আত্ম অনুশোচনা বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখানে পেয়েছি অনুপমের আত্ম অনুশোচনা, পেয়েছি আত্মসমালোচনা।
সরি, আমি যে ভুল করেছি সেজন্য আমার একটা সরি ফিলিংস আছে, সেটাকে আমি কি বলছি? আত্ম অনুশোচনা বলছি। শুধু তাই না, আমি ভুলটা আবার অকপটে সবার সামনে স্বীকারও করছি। তার নাম হচ্ছে আত্ম সমালোচনা। তার নাম কি? আত্ম সমালোচনা। বুঝলা কিনা? তাহলে আমরা পেয়েছি আত্ম অনুশোচনা এবং আমরা কি পেয়েছি? আত্ম সমালোচনার কথা। ঠিক আছে। পেয়েছি অনুপমের ব্যক্তিত্বহীনতার কথা। কিসের কথা? আমরা এখানে দেখতে পেয়েছি। তাহলে এই জিনিসগুলো মূলত অনুপম তার নিজের ভাষায় তুলে ধরেছেন। ঠিক আছে। চলে আসি আমরা চরিত্র বিশ্লেষণগুলোতে, যেটা নিয়ে আমরা কাজ করছিলাম। তাহলে প্রথম চরিত্রকে আমরা শুরুতে কাকে পাবো? অনুপমকে পাবো। কাকে পাবো? অনুপম। সে কেমন চরিত্র হয়ে আমাদের কাছে ধরা দিয়েছে? তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো সে কেমন চরিত্র হয়ে ধরা দিয়েছে। একটা ব্যক্তিত্বহীন চরিত্র হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছে। সো আমি অনুপমের বৈশিষ্ট্য লিখবো, তার আগে চরিত্রগুলো একটু আর একটু শুনে রাখি। অনুপম একজন শিক্ষিত যুবক। কেমন যুবক? শিক্ষিত। যেন তেন শিক্ষিত নয়। অনুপম কি? আমরা অনুপমের কি কি বৈশিষ্ট্য পাবো সেটা আমরা বলতে যাচ্ছি। তাহলে যদি বলি, অনুপম কেমন বলতো? উচ্চ শিক্ষিত। কেমন শিক্ষিত? উচ্চ শিক্ষিত। বুঝা গেল? যত রকমের পড়ালেখা ছিল তখন সব সে কমপ্লিট করে ফেলছে। মানে ওই যে বলে না, মাস্টার্স, অনার্স মাস্টার্স। সে মাস্টার্সও করে ফেলেছে, যেটাকে আমরা তখন মানুষ বলতো কি, এম এ পাস। কি পাস? এম এ। এম এ মিনস হচ্ছে মাস্টার্স। ঠিক আছে। সো সে করে ফেললো। তো এখন তার বিয়ের কথাবার্তা চলছে। তাদের ফাইন্যান্সিয়াল অবস্থাও ভালো। এখন ফাইন্যান্সিয়াল অবস্থার মধ্যে এটা তো ওর ক্রেডিট না, এটা ওর বাপের ক্রেডিট। ও তো কিছু করে নাই, তাই আমরা এটাকে খুব একটা এখানে আনবো না। তবে তারা ধনী পরিবারের সন্তান। ঠিক আছে। তার বাবা ছিল পেশায় একজন উকিল, ওকালতি করে অনেক পয়সা রোজগার করেছেন। বাবার মৃত্যু হয়, ও যখন ছোট ছিল বাবার মৃত্যু হয়। তখন তার মাই তাকে মানুষ করে। কথাটা আসলে আংশিক সত্য। তার মা না, তার মামাই তাকে যেন মানুষ করে। বিষয়টা এরকম যে ওর মামা ওর চেয়ে বয়সে 6 বছরের বড়। কয় বছরের বড়? বাট মামা চরিত্রটা, কিছু মানুষ আছে দেখবা অল্প বয়সে পাইকা যায়, কিছু মানুষ আছে অল্প বয়সে কি খুব পেকে যায়, পাকনা। ঠিক আছে। সো মামা হচ্ছে ওই ক্যারেক্টার। 6 বছরের বড় হলো, তিনি অসম্ভব বৈষয়িক বুদ্ধি সম্পন্ন। আমি ওয়ার্ডটা লিখে দেবো তোমাদেরকে পরে, আপাতত শোনো। মামার ক্যারেক্টারটা কেমন? অসম্ভব বৈষয়িক বুদ্ধি সম্পন্ন। এখন বৈষয়িক বুদ্ধি মানে কি জানো? ভালো বুঝে। টাকা পয়সার হিসাব নিকাশ ভালো বুঝে। কিভাবে আমার 2 পয়সা লাভ হবে, এটা উনি ভালোই বুঝেন। ঠিক আছে কিনা? এবং ওদের পরিবারের জন্য তিনি একটা অ্যাসেট বলা যায়, এবং তাদের পরিবারের প্রাইডও বটে। কিছু টিপিক্যাল বাংলা মুভি আমরা একসময় দেখতাম, যে এরকম ভাই বোনের সম্পত্তি কি করে দিল, আত্মসাৎ করে দিল। দেখা যায় না, যেহেতু বোনের স্বামী মারা গেল, দ্যাট মিনস ওরা কি হয়ে গেল, একটু দুর্বল হয়ে গেল। এই সুযোগে বোনের সম্পত্তিগুলো আস্তে আস্তে করে আত্মসাৎ করে সে কি হয়ে গেল, ধনী হয়ে গেল। তারপর সিনেমার এন্ডিং এ কি দেখায়? বইনফুত আইসা কি করে এই মামার সাথে কি করে ফাইট করে এবং সম্পত্তিগুলো আবার কি করে পুনরুদ্ধার করে এবং প্রতিশোধ নেয় তার মায়ের উপর অবিচারে না। বাট এইখানে কাহিনী ওরকম না। এখানে দেখানো হয়েছে উল্টো বোনের সম্পত্তিকে সে রক্ষা করছে। মানে যেখানে বোনের 1 পয়সা লাভ হবে সেটার জন্য সে জানও দিয়ে দিবে টাইপের অবস্থা। সো মামা ক্যারেক্টারটা আমরা যদি ওই সেন্সে চিন্তা করি, ওদের পরিবারের জন্য অবভিয়াসলি কি অসম্ভব ভালো একটা ক্যারেক্টার। কিন্তু মামার ক্যারেক্টারের সবচেয়ে নেগেটিভ দিক হচ্ছে অর্থলোভী মানসিকতা। কেমন মানসিকতা? ঠিক আছে। সো সেটা এট এ গ্ল্যান্সে যদি আমরা চিন্তা করি, অন্য 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 একটা end থেকে যদি চিন্তা করি, সেটা তো একদিক থেকে ভালো। কাদের পরিবারের জন্য ভালো? অনুপমদের পরিবারের জন্য ভালো। বাট তুমি যদি এভাবে চিন্তা করো যে কি, এই টাকা পয়সার জন্য সে যে ছেঁচড়ামিটা করে, এটা কিন্তু আবার কোনোভাবে কি না, অ্যাকসেপ্টেবল না। ওকে। তো চলো আমরা মূল কাহিনী যাই। তো অনুপমের বিয়ের বয়স হয়ে গেল এবং অনুপমের বিয়ের কথাবার্তা চলছে। তো অনুপমের মনও খুব খুশি যে যে বিয়ে হবে, সেজন্য সে খুব খুশি। কিন্তু উপরে দেখাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে সে সো হ্যাপি। যাই হোক, বিয়ের পাত্রী একটা ছবি টবি দেখে, সে খুব পছন্দ করে। দেখার পরে কিন্তু মামা এটাকে ক্যান্সেল করে দেয়। ও প্রসঙ্গত বলে রাখি, মামা কিন্তু এখনো বিয়ে করে নাই।
তো আরেক সমস্যা, ঠিক আছে। এখন মামা এবং পর্ণ ধরছে, মনে হয় বিয়ে করবেন এই অবস্থা, ঠিক আছে কিনা, বলছে, আমার আমার চিন্তা করার দরকার নেই, আমার ভাগিনাকে বিয়ে দিয়ে দাও, আমারটা পরে দেখা যাবে, এই টাইপের অবস্থা। সো পাত্রী এরকম কয়েকটা দেখানো হয়েছে। অনুপম তো খুব পছন্দ করে ফেলে দেখার পরে, এবং মনে মনে ওকে নিয়ে স্বপ্নও চিন্তা করে, মানে বিভিন্ন ধরনের, ঠিক আছে। আমাদের বইতে বলছে যে কি, আমি স্বপ্নের জাল বুনতে লাগলাম, কিন্তু মামা একটার পর একটা জাল কি করে দিতে লাগলো, ছিঁড়ে দিতে লাগলো। এটা কোনো অবস্থা। সো অবশেষে সে মানে হতাশ হয়ে গেছে যে না, মনে হয় আমাকে আমার মামার মতো অবিবাহিতই থাকতে হবে। সো মামা কঠিন একটা শর্ত দিলেন, এই শর্ত অনুসারে মেয়ে পাওয়া আসলে টাফ। কিরকম শর্ত? মামা ওই যে বলে না, মানে বিয়ের জন্য অনেক কিছু দেখে মানুষ, এক একটা জাত দেখে, বংশ দেখে, সুন্দর কিনা সেটা দেখে, টাকা পয়সা আছে কিনা, এত কিছু দেখে ভাই বিয়ে করানো সম্ভব, কিছু না কিছু তো ছাড়া দিতে হয়। কিন্তু মামার এমন পাত্রী পছন্দ যে পরিবারের অত বেশি টাকা পয়সা নাই। কি নাই? অদ্ভুত না? মামাম ক্যারেক্টারটা না, আগা গোড়া হচ্ছে কি লোভ। আর সেই মানুষ পছন্দ করছে এমন পরিবারের মেয়ে, যে পরিবারের না একদম গরিব হলেও হবে না, ওমা, মানে মধ্যবিত্ত হইতে হবে, ঠিক আছে। মানে যে পরিবারের অত বেশি টাকা নাই, আবার ওরা যে যৌতুক চাচ্ছে, সে যৌতুক দিতেও তাদেরকে নেই, কোনো দ্বিধা নাই। আবার বংশাবলীও কি দরকার, ঠিক দরকার। এখন এইভাবে মিলিয়ে মেয়ে খুঁজে পাবো ঘটকের জন্য একেবারে জান বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, অবশেষে অনুপমের এক খুব ক্লোজ ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে হরিশ। হরিশ ক্যারেক্টারটা আমাদের জন্য খুব দরকার। হরিশ, ঠিক আছে। তো আমরা 2 নম্বরে, তাহলে আপাতত অনুপমের কি পেলাম? উচ্চ শিক্ষার কথা পেলাম। ও প্রসঙ্গ তো বলে রাখি, অনুপম ছেলেটা মারাত্মক সুদর্শন, ঠিক আছে। ও, না, আচ্ছা। সুদর্শন হলে কি হবে, অতটা মানে স্মার্ট না, মানে হাবাইয়া টাইপের আর কি, বুঝতেছো কিনা। মানে ব্যক্তিত্বহীন, এক কথায় কেমন ক্যারেক্টার, ব্যক্তিত্বহীন। মামা যা বলবে তাকেই সেটা মানতে হবে, ঠিক আছে। তো সুদর্শন সে, সেটা আমাদের বইতে আছে, তাই আমরা লিখলাম। এবং কেমন সে, পার্সোনালিটি নাই, মেরুদণ্ড নাই বলতে গেলেই চলে, ঠিক আছে। এটা বের অবস্থা। এই মেরুদণ্ডহীনতা বা ব্যক্তিত্বহীনতার মেইন কারণ হচ্ছে কি জানো, ছোটবেলা থেকে ওই মা আর মামার কোল ঘেঁষা। হ্যাঁ। তো সেই কারণে তার ব্যক্তিত্ব এখনো পুরোপুরি কি হয়নি, বিকশিত হতে পারেনি। তো যাই হোক, বলছিলাম হরিশের কথা। হরিশকে বন্ধু, অনুপমের বন্ধু না, মামার বন্ধু না, অনুপমের বন্ধু, ঠিক আছে। তো হরিশ আসলো অনেকদিন পরে। হরিশ কলকাতা থেকে অনেক দূরে একটা জায়গায়, কানপুর নামে একটা জায়গায় কাজ করে, চাকরি বাকরি করে। তো হরিশের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, হরিশকে, হরিশ তো সেট ক্যারেক্টার, আহ হরিশকে লেখা উচিত 5-6 নম্বরে। তো কোন দিকে লিখে আসলো হরিশের কথাটা? আচ্ছা যাই হোক, আমরা একদিকে হরিশকে টেনে নিয়ে আসি, 5-6 নম্বরে হওয়ার কথা আর কি। হরিশের ক্যারেক্টার ধরো আমরা নাম্বারিংটা পরে করি। হরিশের কথা যেহেতু আসছে, আমরা হরিশ সম্পর্কে একটু লিখি। হরিশ সম্পর্কে সবচেয়ে যে বিষয়টা দরকার, হরিশ হচ্ছে অসম্ভব রসিক একজন মানুষ। কেমন মানুষ? এবং সে গল্প প্রেমিক, মানে গল্প করতে খুব ভালোবাসে, আসর জমাইতে অদ্বিতীয়। ও যখন কথা বলে মানুষের সাথে, মানুষ মানে ওর পুরা কথার প্রেমে পড়ে যায়, গল্প শুনতে চায় ওর থেকে শুধু। কিছু মানুষ আছে দেখবা, খালি ওই কথা বলে, বাকিরা শুনে। এদের মধ্যে 2টা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি আছে যে মানে ওর কথা শুনে তোমার পেইন লাগবে এমন নেই, ইচ্ছা করবে গালের পাটি মেরে 2টা দিক। মানে কেমনে তুমি ওখান থেকে পালাবে, এটা হচ্ছে কথা। তুমি পালাতে চাইলেও তোমাকে উল্টো ধরে রাখবে, আরে বসো না, কারো তার শেষ হয় না, বসো না, এরকম অবস্থা। একটা ক্যাটাগরি হচ্ছে এটা। আরেকটা ক্যাটাগরি হচ্ছে, এই মানুষের কথা শুনে তোমার ভালো লাগবে, মানে উনি এমন ভাবে তোমার সাথে কথা বলবে, তোমার ইচ্ছা করবে উনি আরো থাকুক। তো এই 2টা ক্যাটাগরি আছে, এবং হরিশ হচ্ছে সেকেন্ড ক্যাটাগরিটা। তাই তার সাথে মানুষ কথা বলতে চাইলে মানুষ তাকে ছাড়তে চাইতো না। আর মামু একজন মানুষ, রক্ত মাংসের মানুষ। তাই মামাও হরিশকে খুব পছন্দ করতেন। হরিশের সাথে যখন কথা হতো মামারও খুব ভালো লাগতো, তাই মামাও হরিশকে ছাড়তো না। তো হরিশের কাছে একটা পাত্রীর সন্ধান ছিল। হরিশ সেই পাত্রীর কথা কার কানে তুলে? মামার কানে তুলে। আর হরিশ তো বললাম আসর জমাইতে অদ্বিতীয়, তাই হরিশের কথায় মামা রাজি হলো, ঠিক আছে কিনা। সো হরিশ নিশ্চয়ই অনেক বিশ্বস্ত একজন মানুষ, কি বলো? না, হরিশ মানুষটা কেমন, অনেক বিশ্বস্ত। কারণ হরিশের কথায় কে বিশ্বাস করলো? মামা বিশ্বাস করলো। শুধু তাই না,
হরিশ এমনটা বিশ্বস্ত, মেয়ের বাবা হরিশের কথার উপর ভিত্তি করে বিয়ে পাকা করে ফেলছে, এসে দেখো নাই অনুপম রায় কেমন পরিবার। কথা বুঝো, অনুপম যে ছেলে ভালো, ওদের বংশাবলী যে ভালো, টাকা পয়সা যা আছে, যে জাস্ট মুখে কে বললো, হরিশ বললো। মেয়ের বাবা খোঁজও নেয় নেয়, কিছুই করে না, জাস্ট মুখের কথার উপর ভিত্তি করে বিয়ের 3 দিন আগে এসে ছেলেকে কি করে দেয়, আশীর্বাদ করে দেয়। বুঝলে কিনা? তো হরিশ মানুষটা কেমন, অবশ্যই কি বিশ্বস্ত। যাই হোক, আমরা বলছিলাম কার কথা, অনুপমের কথা। So, অনুপম অবশেষে যে মেয়ের ছবি দেখলো, অনুপমকে যে মেয়ের ছবি দেখানো হলো, সে মেয়ের নাম হচ্ছে কল্যাণী, আমাদের এই গল্পের নায়িকা। কি বলো, ঠিক কিনা? কল্যাণী উচ্চশিক্ষিত না হলেও কল্যাণী কেমন ছিল, শিক্ষিত ছিল। কেমন ছিল? শিক্ষিত ছিল। বোঝা যাচ্ছে কথাবার্তা? তুমি কিন্তু পুরো চ্যাপ্টার লাইন বাই লাইন না পড়লেও কিন্তু পুরো চ্যাপ্টার এখন পড়ে ফেলছো। ঠিক আছে? হয়তো লাইন বাই লাইন আমরা যাচ্ছি না, কিন্তু পুরো চ্যাপ্টারের একটা ধারণা, এটার উপর ভিত্তি করে তুমি চাইলে পরীক্ষাও দিতে পারবা, তবে ক খ অ্যান্সার করতে পারবা না। তোমাকে যদি এখন প্রশ্ন করে অনুপমের বয়স কত, তুমি তো পারবা না, কিন্তু তুমি বই ভালো করে লাইন বাই লাইন পড়ো না। হোয়াট, বই পড়লে পারবা, না হলে তো পারবা না, আমার আলোচনা শুনে পারবা না। কিন্তু তুমি যদি উদ্দীপকের বিষয়বস্তু তোমাকে দেয়, তুমি কিন্তু এখান থেকে ডিরেক্ট অ্যান্সার করতে পারবে, এবং ওখানের জন্য যা যা দরকার উপাদান আমি সব মুখে তোমাকে এখন বলে দিচ্ছি। তারপর এখনকার আলোচনাটা হচ্ছে গ এবং ঘয়ের জন্য। আর ক খ এবং এমসিকিউর জন্য কি কি দরকার আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়িয়ে দেবো, ওটা আরেকটা ক্লাসে। তো এই ক্লাসটা তোমার শুরু তোমার ভালো লাগবে, পুরো চ্যাপ্টারের সময় একটা স্বচ্ছ ধারণা চলে আসবে, এবং আমরা যখন মূল চ্যাপ্টার পড়তে যাবো তখন আমাদের কাছে চ্যাপ্টারগুলো রিলেটেবল মনে হবে, কথাগুলো রিলেটেবল মনে হবে, না স্যার তো এরকম বলেছিল, এখন তার প্রমাণ পাচ্ছি এখানে, এরকম মনে হবে। সো মেয়েটা উচ্চশিক্ষিত না হলে কি হবে, শিক্ষিত। তখনকার সময়ে শিক্ষার খুব একটা মেয়েদের ক্ষেত্রে ধার ছিল না, বাট মেয়েটা তারপরও কি শিক্ষিত, বোঝা যাচ্ছে। সে নিজের চেষ্টায় বা তার বাবার আগ্রহে শিক্ষিত হয়েছে। মেয়েটি খুব সুন্দরীও ছিল। ওমানা, আচ্ছা, মেয়েটি খুব রুচিবান ছিল। ঠিক আছে, যদিও শিক্ষিত আর রুচিবান দুটো দুই রকম কথাবার্তা, তারপরও আমি, সরি, সুন্দরী এবং রুচিবান দুটো দুই কথা, এক করা উচিত না। রুচির জন্য সুন্দর হতে হয় না, ঠিক কিনা? আবার সব সুন্দর মানুষ যে রুচিশীল হবে এমন নাও হইতে পারে, ঠিক আছে কিনা? ধরো আমি আজকে আহ একদম ওই যে আছে না কতগুলো মার্কারের, সবুজ মার্কার একটা আছে না, ওইরকম শার্ট, ওরকম বেল্ট, ওরকম প্যান্ট, ওরকম জুতা পরে চলে আসছি, সানগ্লাস একটা দিস, মানে চশমার ফ্রেম ওই কালারের দিছে, চুলগুলো করে ভাই, মানে দুই একটা আছে যে ওটাও শান্তি লাগতেছে না কেমন, ওখানেও কালার টালার করে ওগুলো ফালাই দেওয়ার জন্য খুব দিয়ে দিচ্ছ যে না, হিংসা কেন তোর পেটের মধ্যে তোমার, বলে চুলগুলো বলে সবুজ কালার করে, একটা দুইটা আছে বুঝছো, বা ওই যে ও ও দেখাচ্ছ আবার কি কালার করতে হবে, কি দুষ্ট ছেলে দেখ, ওই দেখো ওর ঢাকনা তুলো পরে, ওই যে দেখো ঢাকনাটা কালার দেখো, জাস্ট ইমাজিন কেমন লাগবে। রাস্তায় যদি হাঁটে হঠাৎ করে তো গাড়ির সামনে বললে গাড়ির ড্রাইভার ব্রেক ফ্রেক করে একটু অবস্থা করে বলবে। তো যাই হোক, দুটো দুই কথা আমরা তারপরে একসাথে লিখেছি আমাদের জায়গা কমানোর জন্য, বাট দুটো দুই কথা, ঠিক আছে, রুচি একটা বিষয় আর কি সৌন্দর্য একটা বিষয়। নাম্বার 3, মেয়েটির অসম্ভব ব্যক্তিত্ব ছিল, মানে অনুপমের ঠিক উল্টো, তার শেষরা, তুই হচ্ছে লেসারা টাইপের, বুঝতেছো কিনা? হ্যাঁ, আর ও হচ্ছে অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন টাইপের, ঠিক আছে, ব্যক্তিত্ব সম্পন্ন, এটা ক্যারেক্টার। আচ্ছা, গেল। দেন আমরা ওকে পাবো, আচ্ছা আরো কথাবার্তা বলতে থাকি আমরা। সো বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেল, ঠিক আছে কিনা? সো বিয়ের কথাবার্তা ফাইনালের মাঝখানে মামা একটু ভেজাল বাজাইছে। তো আমরা এবার একটু মামার চরিত্রে যাই, না হলে আমাদের আংশিক বিষয়টা হয়ে যাবে। এবার হচ্ছে অনুপমের মামা, ওর নাম দেওয়া হয়নি তাই আমরা অনুপমের মামাই লিখবো। মানুষটার একটা বৈশিষ্ট্য বলতে পারি, উনি অসম্ভব কেমন বলতো, অর্থলোভী। আর অর্থলোভী বিষয়টা আমাদের চ্যাপ্টারের মধ্যে যেভাবে দেওয়া আছে, তিনি যৌতুক লোভী ছিলেন, মানে চ্যাপ্টারে তো চ্যাপ্টারটা যৌতুক প্রথা নিয়েই, কি নিয়ে, তার অপরিচিতের মধ্যে না তুমি অনেক ধরনের ভাইব পাবা। তুমি দেখবে যে এখানে অনুপম, ফার্স্ট অনুপমের
লেসারাগিরি বাবা, কি বাবা? লেসারা, লেসারা বুঝো? ক্যারেক্টারলেস, শেষরা, মানে যে মেয়ে দেখো ওই মেয়েতে তো ভালো লাগে কিছু। তো প্রতিটা ফ্রেন্ড সার্কেলে দেখবো এরকম একটা দুইটা থাকে, ঠিক আছে? যাকে দেখে তাকেই ভালো লাগে, আমাদের অনুপম হচ্ছে ওরকম, যাকে দেখে তাকেই ভালো লাগে। আমি আমি আমার কথা যে মিথ্যা না, আমি প্রমাণ করে দেবো, চ্যাপ্টারের মধ্যে আছে, বুঝছো? সো বাট পরীক্ষার খাতে লিখিও নি, তুমি লিখবা লেসারা ক্যারেক্টার সেসারা ক্যারেক্টার, ওগুলো তো আর লেখা যাবে না, জাস্ট ওগুলোকে আমরা এক কথায় বলবো ব্যক্তিত্বহীনতা, ঠিক আছে কি? তো যাই হোক, সো এই মামার ক্যারেক্টার নিয়ে আমরা যেটা বলছিলাম, তো এই চ্যাপ্টারে অনেক ধরনের কনসেপ্ট তুমি পাবা। যেমন একটা পর্যায়ে দেখতে পেয়েছে অনুপম কল্যাণীকে দেখার পরে কল্যাণীর প্রেমে পড়ে যায়, ঠিক আছে? হাই হাই কে বলার কি আছে। সো ওর প্রেমে পড়ে যায়, ওর প্রেমে পড়ার পরে সো এটা নিয়ে সে তার মামার বিরুদ্ধেও বা মার বিরুদ্ধে অবস্থান নেয়। তার মানে যে ব্যক্তিত্বহীনতা ছিল সে ব্যক্তিত্বহীনতাকে সে কি করতে পেরেছে, রিকভার করতে পেরেছে, ওভারকাম করতে পেরেছে, ঠিক কিনা? সো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। বাট এটা এই চ্যাপ্টারের মূল ভাব না। এই চ্যাপ্টারের মূল ভাব হচ্ছে যৌতুক প্রথার নির্মমতা, মনে থাকবে। মেইন থিম কি চ্যাপ্টারের? মেইন থিম হচ্ছে যৌতুক প্রথা নিয়ে, ক্লিয়ার কিনা? So আমরা লিখে দিব যে সমগ্র ভাব উদ্দীপকের বিষয়বস্তুগুলো, মূল ভাব কোনটা, সমগ্র ভাব কোনটা। চেষ্টা করবো আমি সবকিছু একসাথে গুছিয়ে তোমাকে রেডি করে দিতে, যেহেতু চ্যাপ্টারটা সৃজনশীলের জন্য সো ইম্পর্টেন্ট। সো এখানে আমরা পেয়েছি যৌতুক লোভী মানসিকতা, কেমন মানসিকতা? যৌতুক লোভী মানসিকতা, আচ্ছা গেল। নেক্সট আসো। সো যেহেতু যৌতুক লোভী মানসিকতা, মামা কি শুরু করলো? যৌতুক নিয়ে বার্গেন শুরু করলো, ঠিক আছে? এবং অবশেষে বিশাল একটা অঙ্ক স্থির করলো, এবং পাত্রীপক্ষ সেটা দেওয়ার জন্য রাজি আছে। তো নো প্রবলেম, বিয়ে হয়ে যাবে। কিন্তু মামা একটা বিষয়ে আপত্তি করেছিল, মেয়ের বয়স নিয়ে। যখন বিয়ের কথাবার্তা হচ্ছে তখন মেয়ের বয়স 15। এই জন্য মামা রাজি হয়নি, কারণ মেয়ের বয়স বেশি। সিরিয়াসলি, মেয়ের বয়স বেশি। মামার কথা মতো আরো 5 বছর কম হওয়ার কথা ছিল। মেয়ের মামার কথা মতো মেয়ের বয়স আরো 5 বছর কম হওয়া উচিত ছিল। 12 হলে তাও মামা মানতো। এখন 15 হয়ে গেছে, মানুষ কি বলবে? ও, 15 বছর একটা মেয়েকে বিয়ে দিচ্ছে, হাই হাই, এত বেশি বয়স। তাই মামা যৌতুকের অঙ্কটা একটু বাড়িয়ে বলে। এত রাজি আছে কারা? চিন্তা করো, চিন্তারও বাইরে না? তো তখন আসলে আর্লি স্টেজে বিয়ে দিয়ে দিত মেয়েদেরকে, ঠিক আছে? যা হোক, মামার আরেকটা বৈশিষ্ট্য আমরা বলেছিলাম, সেটা হচ্ছে কি নিচু মন মানসিকতা। টাকার লোভ তো থাকার কথা উচিত, মানে একটা বিষয়, মেন্টালিটি পর্যন্ত খারাপ। কিরকম মেন্টালিটি খারাপ? বিয়ে বাড়িতে তিনি স্বর্ণকার নিয়ে গেছে, কি নিয়ে গেছে? স্বর্ণকার, শেখরা বলা হয় এদেরকে, মানে যারা গোল্ড চিনে। মেয়ের গলায় যে গোল্ড গুলো আছে, এগুলো যদি আবার 2 নম্বরই হয়, দেখি খুলে আনো মেয়ের গলা থেকে গয়নাগুলো, কানের দুলগুলো খুলে আনো, হাতের যে বালা সব খুলে আনো, যা যা আছে সব খুলে আনো মেয়ের অর্নামেন্টস গুলো। আমি একটু চেক করে দেখি ভেজাল আছে কিনা। কি পরিমাণ শেষরা হইলে এগুলো করতে পারে, ঠিক আছে কিনা? করছেও বটে, ঠিক ঠিক। সো এটা অবভিয়াসলি কেমন মেন্টালিটি, ঠিক আছে? নিচু মন মানসিকতা পরিচয়, বুঝে গেল? এরপরে মামা মানুষটা সম্ভব কেমন ছিল? বৈষয়িক ছিল। বৈষয়িক মানে কি? টাকা পয়সার হিসাব ভালো বুঝে এমন, এদেরকে আমরা কি বলি? বৈষয়িক বুদ্ধিসম্পন্ন। আচ্ছা, যা হোক, বিয়ের কথা বলছিলাম। সো বিয়ে মোটামুটি ফাইনাল। বিয়ের জন্য মেয়ে পক্ষ কোথায় আসলো? কলকাতায় আসলো, ঠিক আছে? কারণ পাত্রপক্ষ এত দূরে যাওয়ার রাজি হয়নি। তো মেয়ে পক্ষকে আসতে হলো। এবং বিয়ের অনুষ্ঠানে মামা কি করলো বললাম তো, কি নিয়ে হাজির? এটা মেয়ের বাপের পছন্দ হয় নাই। আসলে এবার একটু মেয়ের বাপ নিয়ে কথা বলি। মেয়ের বাপ নাম্বার 4 ক্যারেক্টার, নাম কি? ইয়েস স্যার, শম্ভুনাথ বাবু। তিনি পেশায় একজন ডাক্তার, ঠিক আছে? তার মানে উনি একজন শিক্ষিত মানুষ, বা উচ্চ শিক্ষিত বলতে পারো। ডাক্তার হওয়া তার যেন তেন শিক্ষা না, ঠিক আছে? তাই তিনি তার মেয়েকেও সুশিক্ষা প্রদান করেছেন। এই মানুষটা একটু ইন্ট্রোভার্ট ক্যারেক্টার। কেমন ক্যারেক্টার? ইন্ট্রোভার্ট। এটা আমরা কথাই বলবো, বাট পরীক্ষায় এটা লেখার দরকার হবে না। ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মধ্যে পার্থক্য বুঝো? একটু চাপা স্বভাবের মানুষটা। কেমন স্বভাব? একটু চাপা স্বভাবের, ঠিক আছে?
তাহলে এটা আমরা লিখি একটু চাপা স্বভাবের। হুম। কেউ কেউ বলতেছেন উনি লাজুক স্বভাবের, বাট আমরা বইয়ের লাজুক স্বভাবটা পাইনি। আমার আমার মনে হয়নি লাজুক স্বভাব, বাট একটু চাপা স্বভাব মনে হয়েছে। সাথে সাথে তিনি একটু একগুঁয়ে টাইপেরও। কেমন একগুঁয়ে, জেদি টাইপের। হুম। তাহলে দুটো কিন্তু এক না, দেখো। আমি একটু চাপা স্বভাব এটা এক কথা, আবার আমি একটু জেদি টাইপের এটা না ভিন্ন কথা। তারপর আমি একসাথে নিয়ে আসছি, তবে পরীক্ষায় তুমি কনসেপ্ট যদি আসে ভিন্ন পাবা। এটা একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে। একগুঁয়ে মানে স্টাবন টাইপের, জেদি স্বভাব। হুম। একগুঁয়ে স্বভাব, যা বলে তাই একটাই, দুইটা নাই কথাবার্তা, ঠিক আছে। তবে এই চরিত্র থেকে যেটা বেশি আসে পরীক্ষায় সেটা হচ্ছে উনি অসম্ভব কি ছিলেন, ব্যক্তিত্ব পার্সোনালিটিফুল মানুষ ছিলেন, ঠিক আছে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, ঠিক আছে। উনি দেখতে সুদর্শনও ছিলেন, সেটা আমাদের এখানে খুব একটা দেখানোর দরকার নেই। বই তো উল্লেখ আছে যে 100 জন মানুষের মধ্যে উনার দিকে আলাদাভাবে চোখ পড়ে না, এমনই সুদর্শন উনি, ঠিক আছে। সো এটা আমার এখানে টানার দরকার নেই, যেটুক টানা দরকার আমি ওটুক টানছি। আহ ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে উনি কি করেছেন, যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সাহস ওনার আছে। আচ্ছা, তো এবার আমরা যাই বিয়ে বাড়িতে। হুম। মানে ওই ঘটনাই আর কি ঠিক আছে কিনা। অনুপম তো খুব খুশি, বিকজ তার বিয়ে বহুত দিন পরে। ভাবছিল যে এই জন্মে আর হবে না, বাট অবশেষে মামার কেমনে কি হইলো। থ্যাঙ্কস গড এন্ড থ্যাঙ্কস টু হরিশ, বিকজ হরিশই তো এই অসাধ্যকে সাধন করলো। তাই হরিশকে সে মনে মনে খুব ধন্যবাদ দিচ্ছে। সো খুব খুশি সে। আহ মেয়ের একটা ছবি দেখেছে সে। কে? ও নো নো নো, সে মেয়ের ছবি দেখেনি, আমার ভুল হচ্ছে, মাই মিস্টেক। 1 বছর আগে পড়িয়েছিলাম, সো স্মৃতি থেকে সরে গেছে। কল্যাণীকে ওর একটা ছবি দেখানো হয়েছিল। সো সে নিজের বিষয়ে এত ড্যাম কনফিডেন্ট ছিল যে তাকে পছন্দ না করার মতো মেয়ে এই পৃথিবীতে জন্মায় নেই। ওকে পছন্দ করতেই হবে, এই টাইপের অবস্থা। সো সে বলছিল আমাকে অবশ্যই পছন্দ করবে। আর মেয়েকে সে দেখেনি, এবং তার এক কাজিন আছে বিনু দাদা, বড় ভাই, তার মুখ থেকে মেয়ের বর্ণনা শোনাছে। শুনেই সে বুঝতে পেরেছে যে মেয়েটা কত সুন্দরী হবে। কারণ বিনু দাদা মানুষটা, মানে কিছু মানুষ আছে ধরো, একটা তরকারি রান্না হলো মনে করো, আমরা সবাই মানে প্রশংসা করতে করতে কি মানে মুখে ফেনা তুলে ফেলছে টাইপের অবস্থা। মানে ক্ষুধা আরেকবার লাগছে আবার খাচ্ছে টাইপের অবস্থা, প্রশংসা করতে করতে খিদে লেগে গেছে, একবার খাওয়ার পরে আবার খাচ্ছে টাইপের অবস্থা। আর ওই মানুষ বলছে হ্যাঁ হয়েছে, খারাপ না মোটামুটি। না আমরা যেটাকে মানে ওয়াও এত সুন্দর করে, আমি বলছি, হ্যাঁ হয়েছে, খারাপ না লেভেল। সো এই মানুষ যখন বলবে যে কি অসম্ভব সুন্দর, তার মানে বুঝো সেটা কি। হাই হাই না। সো এবার হচ্ছে ঘটনা এখানে। তো নেক্সট কি বললো, বেচারা অনুপম বিয়ে বাড়িতে বসে আছে, এমন সময় মামা শুরু করছে বদমাইশি। কাকে নিয়ে হাজির, বললো কি যাও শম্ভুনাথ বাবুকে ডেকে বললো যাও মেয়ের গা থেকে সকল অলংকার তুমি খুলে নিয়ে আসো। মেয়ের বাবা তো এটা তো অবাক হয়ে গেল, কি ছেঁচড়া এগুলো আসলো কতগুলো, কি বলে ওগুলো। এর আগেও ছেঁচড়ামির পরিচয় দিয়েছে, বাট এত পাত্তা দেয় নাই। হয়তো মানুষ ছেঁচড়া, বাট এই লেভেলের ছেঁচড়া উনি দেখে নাই। চিন্তা করতে পারতেছে না। তখন তিনি বাধ্য হয়ে বলে যে আচ্ছা হিতে তো মনে হয় অশিক্ষিত মানুষ, ডেকে নিয়ে আসে কারে, শিক্ষিত উচ্চ শিক্ষিত যাকে আমি আমার মেয়ের জন্য পছন্দ করছি, ঠিক আছে কিনা, উচ্চ শিক্ষিত ছেলেটাকে নিয়ে আসি। ওকে বিচার দিল, দেখো তোমার মামা কি চেষ্টামি করতেছে, ওর মাথা নিচে করে আছে। তো মামা বলে যে ও কি বলবে, আমি যা বলবো তাই হবে, যাও তাড়াতাড়ি খুলে নিয়ে আসো অলংকার গুলো, দেরি হয়ে যাচ্ছে। মা মামার কথা শুনে পুরো মানে অবাক কে, শম্ভুনাথ বাবু। শম্ভুনাথ বাবু তখন জিজ্ঞেস করলো উনি যা বলছে তবে তাই হবে, তোমার কিছুই বলার নাই? অনুপম তো চোখে চোখে তাকানোর সুযোগ নেই, অনুপম মাথা নিচু করে বলে যে তোমার কিছু বলার নাই। তখন মেয়ের বাপের মেজাজ খারাপ হয়ে গেছে। ওই যে বলছিলাম রাগী আছে একটু একগুঁয়ে টাইপের, বলছে দাঁড়া বদমাইশ গুলো। তখন তিনি গিয়ে মেয়ের সকল গয়না যা যা আছে সব খুলে আনলেন। খুলে এনে শেখরাকে বললেন যে মাপ সবগুলো। মাপতে লাগলো, পরখ করতে লাগলো। তো শেখরা এগুলো দেখেই বলে যে এগুলো আর টেস্ট করতে হবে না, এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো 100% সলিড, এগুলো আগের দিনের গয়না, এখানে ভেজালের কিছু নেই। তারপরে মামা বুঝছো, বলছো না না না, নগদ কাসির মধ্যে মাপো আগে। হুম। মাপলো, মেপে ধরো ওদেরকে গোল্ড দিবে বলছে হচ্ছে 20 ভরি বা 10 ভরি, কথা বলছেন, হ্যাঁ 10 ভরি।
দেখলো যে এখান থেকে আরো বেশি আছে, কথা বুঝে, এখান থেকে আরো বেশি আছে, এবং এগুলো সব 24 ক্যারেট, মানে 100%, তাহলে কোনো ভেজাল নেই। এখন মামা তো পুরো মানে ফিউজ, মামা ক্যারেক্টারটা হচ্ছে এরকম যেন মানে সবসময় নিজের বুদ্ধির একটা ধাঁচ দেখাতে চায়। এখন স্বাভাবিক সবাই বলবে যে তুমি শ্যাকরা কেন এনেছো, এটার তাৎপর্য কি? বিয়ে বাড়িতে কেউ শ্যাকরা নেই? তাহলে ও যখন এরকম একটা ভুল ধরতে পারবে, তখন সবাইকে দেখছোস রে, ভাগ্যের যে বুদ্ধি করে আনছিলাম তোমরা বলছো না এমন কি দেখছো, বুদ্ধি এগুলো, মামার বুদ্ধি এগুলো। কিছু মানুষ আছে না এই ক্যাটাগরি, মামা হচ্ছে এই ক্যাটাগরি। কিন্তু বেচারা তুলটা ফিউজ, তাই না? এখন কি বলবে, এখন তো মুখ দেখানোর জায়গা নেই। ও, লাস্টে একটু অনুপমের শ্বশুর একটু মশলাও দিয়ে দিছে ঘটনার মধ্যে, সেটা কি করছে দেখো। তো এতগুলো অলংকারের মধ্যে এক জোড়া কানের দুল আলাদাভাবে শেখরার হাতে দিল, বলে যে বাবা সব যেহেতু মা পরীক্ষা করতেছো, এটা একটু পরীক্ষা করে দেখো। শেখরা এটাকে একটু ঘষে বললো যে এটা বাজে জিনিস, এক পাশে ফেলে দিচ্ছে, এটা লাগবে না, এটাতে সব ভেজাল, স্বর্ণের পরিমাণ একটু করে আছে। ওইটা নিয়ে অনুপমের মামার হাতে দিয়ে বললো এটা হচ্ছে ইয়ার রিং, কানের দুল। হাত মামার হাতে দিয়ে বললো, বলে এটা আপনারা রেখে দিন, এটাই আপনারা আশীর্বাদ করার সময় মেয়েকে দিছিলেন। কাহিনী বুঝছে কিছু? মানে এত খাটির ভিড়ে ভেজালের নমুনা, এবং ওই ভেজাল কারা দিছে? মামা দিছে। মানে মনে হচ্ছে অপমানের শেষ আঘাতটা ওখানে এসে লাগলো। মামা তো ঢোক গিলতেছে, এখন কি করবে না কি করবে। অনুপম একটু একটু মুসকে মুসকে হাসতে হাসতে, মাম্মা ও তো বিরিং বিরিং করছে না, কেমন তিরিং বিরিং হাসতেছে, বলে তোমার ভয়ে আমি কথা পর্যন্ত বলতে পারতেছি না, আমার গো বেচারা শ্বশুরকে এভাবে তুমি কষ্ট দিচ্ছ, হ্যাঁ, এই টাইপের আমার হবু বউয়ের কানের দুল টুল সব তুমি কি করছো, খুলাইছো। তো মনে মনে রাগও আছে, কিন্তু কিছু তো বলতে পারতেছে না, কারণ ছোটবেলা থেকে কিছু বলার অভ্যাস নাই তার, ঠিক আছে কিনা। মামার দিকে চোখ তুলে তাকাতে গেল, হাত পা মাম 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 মা করে কথা বলে, এই টাইপের অবস্থা। তো যাই হোক, এই অবস্থায় তো মামা একটু ঠেট দিয়ে, যাও অনুপম, বিয়ের পিড়িতে গিয়ে বসো গিয়ে, এখনই বিয়ের কাজ শুরু করবো। শম্ভুনাথ বাবু তো টেরা টেরা, বলে যে রাখেন রাখেন, বিয়ের সাথে পরে হবে, আগে খাওয়া দাওয়া করে নেন আপনারা। তো কি খাওয়া দাওয়া, আর একটু পরে বিয়ের লগ্ন চলে যাও, আমাদের কিন্তু বিয়ের একটা, হিন্দুদের বিয়ের টাইমের একটা ইয়ে আছে, হিসাব নিকাশ আছে। টাইমের মধ্যে বিয়ে না হলে ওই দিন আর বিয়ে হবে না, শেষ। আর নির্ধারিত টাইমের মধ্যে বিয়ে না হলে তখন মেয়েটাকে অপয়া, লগ্ন ভ্রষ্টা মনে করা হতো। ওই মেয়ের সাথে আর কারো বিয়ে করতো, তখন বিয়ে দিতে পারতো না। হ্যাঁ, মনে করতো আর কি। ভাই সোসাইটিতে তখন খুবই ড্যাম একদম কিছু থার্ড ক্লাস ছিল আর কি, এটা বলার দরকার নেই। হোয়াটএভার, ছেঁচা দেওয়া দরকার ছিল এদেরকে। So, এরপরে কি হলো কাহিনী, তো মামা তো অবাক হয়ে গেল যে কি বলে, কেমনে বিয়ের শাদী না হয়ে খাওয়া দাওয়া হবে। উনি বলে যে না, আগে খাওয়া দাওয়া তারপর বিয়ে, হিসাব নিকাশ। এবং ঠিক ঠিক উনি এত একগুঁয়ে যে খাওয়া দাওয়া সবাইকে করাই দিছে, মামাকেও করাই দিছে। এবার লাস্টে অনুপম তুমি আসো, দিকে আসো, বলে যে কি, বলে তুমিও খাইতে বসো। হিন্দুদের বিয়ের আগে পাত্র পাত্রী খাইতে পারে না, এটা কিন্তু একটা নিয়ম আছে, ঠিক আছে কিনা। সো অনুপম তো অবাক, বলে যে ফলা এগুলো বলে কি, কেমনে বিয়ের আগে আমি খাবো। তারপরে মামা অবাক, বলে যে কি বলো, বিয়ে না হয়ে পাত্র পাত্রী কিভাবে খাবে। লাস্টবারের মতো অনুপমকে সুযোগ দিছে, বলে, কি বলো অনুপম, মামার কথা শুনবা নাকি খেতে বসবা। সো তখনও সে মামার কথার বাইরে যায় নাই, বলে আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তাহলে এবার আপনাদেরকে বিদায়। বলে, বিদায় মানে? বলে বিদায় মানে, বলে বিদায় মানে বিদায়, তোরা গাড়িতে উঠেন। বলে গাড়িতে উঠেন মানে বিয়ে? বলে কিসের বিয়ে? ও, মা বলছেন মানে বুঝলাম না। ও, গোল্ড কিন্তু কিন্তু আগে নিয়ে ফেলছে। গোল্ড এখন কার হাতে? ওই কানের দুল কার হাতে? মামার হাতে, যেহেতু দিয়ে দিচ্ছে, আর বাকি স্বর্ণ ও তো নিয়ে গেছে, তাই না? কারণ ওগুলো তো মাপা শেষ, সেগুলো তো মেয়ের গায়ে পরাবে বলে সে আবার নিয়ে গেছে, হোয়াটএভার না। তো এবার বলতেছে টাটা বাই বাই, খাওয়া দাওয়া শেষ, আপনাদের সবাই চলে যাওয়ার কথা। তো মামা বলতেছে কি বলে এগুলো, বিয়ে ছাড়া আমরা কিভাবে যাব। তখন যে ডায়লগটা দিছে, এই ডায়লগটা ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ডায়লগদের মধ্যে একটা। সেটা কি, যে মানুষ মনে করে আমি গয়না দিয়ে আমার মেয়েকে ঠকাবো, ওই রকম মানসিকতার মানুষের সাথে আমি সম্বন্ধ করতে চাই না, ওই পরিবার আমি মেয়ে দিব না। হোয়াট এ ডায়লগ না। যে মানুষ মনে করে যে আমি গয়না দিয়ে আমার মেয়েকে ঠকাতে পারি, এইরকম মেন্টালিটির সাথে আমার কি নেই, কোনো সম্পর্ক নেই। দরকার হলে আমার মেয়ে সারা জীবন বিয়ে করবে না, অপয়া হয়ে থাকুক, না হলে নাই, দরকার নেই, আমি বিয়ে দিব না।
কোনো সমস্যা না, মেয়েও রাজি আছে সেটা। মেয়ের সাথে সে কথা বলছে। মেয়ে তো বলছে, বাবা থাপড়াও নাই কেন, থাপড়াইতে বাইন্দা পিটো এগুলোকে দইরা, ঠিক আছে কিনা। তো তো ভদ্র, সেজন্য এটা করে নাই। তো যা হোক, ওখানেই শেষ কাহিনী। সো পাঠকের মনে হচ্ছে কাহিনী এখানেই শেষ, কিন্তু স্যার, দিস ইজ রবীন্দ্রনাথ। তুমি যেখানে মনে করবা শেষ, তিনি সেখান থেকে আবার নতুন কাহিনী শুরু করবে। তো সেখান থেকে আবার নতুন কাহিনী শুরু হয়েছে, সেটা জানার জন্য আমাদেরকে একটু চ্যাপ্টারের দিকে যাইতে হবে। তো আমরা আবার যাবো চ্যাপ্টারের দিকে, তবে তার আগে আমরা একটু কিছু ক্যারেক্টার নিয়ে আর একটু কাজ করে আসি। এই চরিত্রহীন চরিত্র নিয়ে একটু কথাবার্তা বলি। ঠিক আছে কিনা? তাহলে উচ্চশিক্ষিত সুদর্শন থেকে ব্যক্তিত্বহীন, এবং সে আর কি করেছে, সে কল্যাণের প্রতি তার ভালোবাসার একটা অংশ আমরা, ও ওয়ান সাইডেড না, লাস্টের টু সাইডেড হয়, এটাও এটাও লেখক একটু করে হিন্ট দেয়। কল্যাণের প্রতি তার ভালোবাসাটাও আছে, সেটাও আমরা লাস্টে দেখতে পেয়েছি। এবার সে কল্যাণী, দ্য বোল্ড ক্যারেক্টার অ্যাকচুয়ালি। সে কেমন শিক্ষিত, সুন্দরী, রুচিশীল, রুচিবান বা রুচিশীল বলতে পারিস, মার্জিত রুচি সম্পন্ন বলতে পারিস, ব্যক্তিত্ব সম্পন্ন পার্সোনালিটি আছে। এবং তার একটা বিষয় হচ্ছে, সে দেশ সেবায় নিজেকে কি করেছে, আত্মনিয়োগ করেছে। কেমন কিভাবে সেটা আমি বলছি তোকে। দেশ সেবায় আত্মনিয়োগ। যখন তার বিয়ে ভেঙে গেল, তখন আসলে পুরুষতান্ত্রিক সমাজের প্রতি তার একটা ঘৃণা জন্ম নেয়। এবং সে বুঝতে পারে যে এই সমাজে নারীরা যতক্ষণ পর্যন্ত শিক্ষিত হতে পারবে না, ততক্ষণ সে সামহাউ ম্যানিপুলেটেড হবে পুরুষদের দ্বারা। তাই সে তো শিক্ষিত বলে এই ডিসিশনটা নিতে পেরেছে, এবং তার বাবাও শিক্ষিত বলে এই ডিসিশনটা নিতে পেরেছে, বাট সে চাই তার মতো আরো আরো মেয়ে কি হোক, শিক্ষিত হোক। তাই সে ফ্রিতে দুঃখী দরিদ্র অনাথ মেয়েদেরকে পড়ালেখা করানোর দায়িত্ব নিল। বুঝতেছো কিনা? তাহলে আমরা বলতে পারি সে নারী শিক্ষার কি নিল, ব্রত। ব্রত মানে কি? শপথ। ব্রত মানে কি? শপথ। লিখো এটা পাশে। সে কি নিল? লাগে যে ওই বেগম রোকেয়ার মতো আর কি, নারী শিক্ষার কি নিল, ব্রত নিল। কেমন? ব্রত মানে শপথ। ওকে। আচ্ছা, অনুপমের মামা, মামা ক্যারেক্টারটার মধ্যে তো আমরা এগুলো পাচ্ছি যে কি, যৌতুকলোভী মনোভাব, পার্সোনালিটি নাই, সংকীর্ণ মেন্টালিটির মানুষ, সংকীর্ণ মনা। এই ওয়ার্ডটাকে আমরা এইভাবে বলতে পারি, সংকীর্ণ মনা দিয়ে বলতে পারি। কেমন? দেন বৈষয়িক বুদ্ধি সম্পন্ন বলেছিলাম আমরা। ঠিক আছে। শম্ভুনাথ বাবু সম্পর্কে বলেছি এগুলো। আর 5 নম্বর ক্যারেক্টার কে বললাম তোদেরকে, বলতো হরিশ। হরিশটা কত আসবে এখানে তাহলে? 5-এ আসবে। তো এছাড়া আরো দুইটা ক্যারেক্টার আছে আমাদের চ্যাপ্টারে, একটা হচ্ছে অনুপমের মা। অনুপমের মা ক্যারেক্টার না এতটা বোল্ড হয়ে উঠতে পারে নাই, যতটা বোল্ড ক্যারেক্টার, মানে বোল্ড মানে হচ্ছে চ্যাপ্টারে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে ফুটে উঠতে পারে নাই। উনি অনেকটা যে ছায়া ক্যারেক্টারের মতো হয়ে আছে, আপচাপ চাপ 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 করে আছে। ছেলেকে স্নেহ করেন, অপত্য স্নেহ তার মধ্যে আছে অনুপমের মায়ের মধ্যে। আহ সবকিছুই কার উপর নির্ভরশীল, মামার উপর নির্ভরশীল। ঠিক আছে, তাই ক্যারেক্টারটা ওইভাবে করে এক্সপোজ হইতে পারে না এখানে। এন্ড তার মধ্যে অর্থলোভ আছে কিনা আমরা সেটা জানি না, তবে তিনি শো অফ করতে চান বেশি, মানে লোক দেখানো মেন্টালিটিটা বেশি। যেটা হচ্ছে কি, ধরো আমার কাছে অনেক টাকা আছে, সেটা দেখানোর জন্য আমি অনেক অর্নামেন্টস পরে বসলাম। এরকম কিছু মানুষ আছে। সো মা হচ্ছে ওই ক্যারেক্টার। এবং অনুপমের যেদিন বিয়ে হচ্ছে, ও মাই গড, হাতের একটা আঙ্গুলো বাদ রাখে নাই, এতগুলো আংটি পরানো হয়েছে। ঠিক আছে, কোন কোন আঙ্গুলো 2-3টাও পরানো হয়েছে। এটা এবার অবস্থা। এবং অনেক দামি দামি অলংকার তাকে দেওয়ানো হয়েছে, বিকজ দেখো কত ধনী পরিবারের ছেলে যাচ্ছে, আর নিজেও মোটামুটি শাসছে ঠিক মতো। এই টাইপের অবস্থা আর কি। সো এই দুইটা ক্যারেক্টারই গুরুত্বপূর্ণ, আর ছেলেকে ভালোবাসেন এবং কি খুব লোক দেখানো মনোভাব তার মধ্যে আছে। এই হচ্ছে মায়ের ক্যারেক্টার। সেগুলো আমাদের লাগবে না এখানে, এখান থেকে উদ্দীপক হয় না, তাই উদ্দীপকের বিষয়বস্তুর মধ্যে আমরা আনছি না। তো আমরা ক্লাস যেখান থেকে শুরু করেছি সেখানে ফিরে যাই। আমরা কথা বলছিলাম উদ্দীপকের বিষয়বস্তু নিয়ে। তাই তুমি বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে দিকটা, সেটা হচ্ছে কি, যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ। এই প্রতিবাদটাকে শুধু তার বাবা করে, এই পুরুষটাকে এখানে, অনুপম না, কি শম্ভুনাথ বাবু আর মেয়েটাকে, তাহলে এরা দুইজন মিলে যৌতুকের বিরুদ্ধে কি করে, প্রতিবাদ করে। মেয়েটা যদি বলতো, না বাবা না, আমার যদি বিয়ে ভেঙে যায় আমি কি করব, বা ওই ছবি দেখে যদি বলা যে, না বাবা, এই হিরোকে আমার লাগবে, এই হিরো, এই হিরোকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, তখন কি হবে? হিরো, হিরো মানে হিরো আর কি। এটা হিরো, আর এটা তো হিরো, এটা হিরো, এই জন্য হয়ে গেছে আর কি। ওকে, হোয়াটএভার। তো এরকম তো কিছু বলেনি সে।
সে চিন্তা করছে সারা জীবন যে শিক্ষিত পুরুষের, নট অনলি শিক্ষিত, উচ্চ শিক্ষিত পুরুষের মেন্টালিটি যদি এমন হয়, আর যেগুলো পড়ালেখা করে না এগুলোর মেন্টালিটি কি হবে, জাস্ট ইমাজিন দ্যাট। তাই সে চিন্তা করছে দরকার নেই রে ভাই বিয়ের সাথে ঝামেলা, তার থেকে এমনিতেই থাকি বিন্দাস স্বাধীন আমি, ঠিক কিনা? তাহলে ওই মেয়েটা অবশ্যই কেমন ছিল বলতে ভুলে গেছে, স্বাধীন চেতা ছিল, লিখি তো সেটা। কে বললেন এই মেয়েটি কেমন ছিল? স্বাধীন চেতাও ছিল। তোমরা অবশ্যই আরো দুই একটি কথাবার্তা এরকম লেখার জায়গা রেখো, কারণ আমার পড়ানোর সময় আরো দুই একটি পয়েন্ট অনেক সময় মনে পড়ে, বলে দেবো আর কি, ঠিক আছে? নেক্সট আসো। সো বলছিলাম যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ। অনেক সময় প্রতিবাদ না এসে উদ্দীপকে এমন আছে যে আমরা যৌতুকের শিকার হয়েছি, একটা ফ্যামিলি কি হলো যৌতুকের শিকার হলো, তাহলে সেটাকে আমরা এভাবে বলতে পারি, যৌতুক প্রথার নির্মমতার চিত্র। কিসের চিত্র? নির্মমতা। বুঝলি? এটাও তোকে উদ্দীপক আকারে দিতে পারে। আচ্ছা, নাম্বার 3-এ তুই এমন একটা উদ্দীপক পেতে পারিস যেখানে একটা ছেলের পার্সোনালিটি নেই এরকম কিছু দেখতে পারিস। তাহলে এখানে কাকে মডিফাই, মানে কাকে রিলেট করবে? অনুপমকে রিলেট করবে না? তাহলে আমরা বলতে পারি অনুপমের ব্যক্তিত্বহীনতার চিত্র। আচ্ছা, এবং অনুপমের আত্ম অনুশোচনা আসতে পারে। একজন মানুষ ভুল করলো, সে সেটা রিয়েলাইজ করলো, রিয়েলাইজ করে সেটার জন্য সে কি করছে, সরি ফিলিংস আসলো তার মধ্যে, তাই না? তাহলে সেটা যদি হয় তাহলে আমরা কি বলবো? অনুপমের কিসের চিত্র বলতো? আত্মসমালোচনার চিত্র, ঠিক আছে? বা আত্ম অনুশোচনা, হুম, চিত্র। আচ্ছা, একটা উদ্দীপক আসলো কি, শুধু একটা মেয়ে প্রতিবাদ করলো যৌতুকের বিরুদ্ধে বা সমাজের অন্যায়ের বিরুদ্ধে, তাহলে আমরা কি বলতে পারি? অন্যায়ের বিরুদ্ধে নারীর প্রতিবাদ। কি বলো, আমি আর আলাদা করার দরকার আছে? একটা উদ্দীপকে দেখলা যে কি প্রতিবাদটা শুধু কে করলো, মেয়েটা করলো, তখন তুমি নারী পুরুষের প্রতিবাদ বলবো না, তখন তুমি বলবা যৌতুকের বিরুদ্ধে। যৌতুক কিন্তু এক ধরনের অন্যায়। So, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এখন ধরো উদ্দীপকটা যৌতুক নিয়ে না, অন্য কিছু নিয়ে, তো মেয়েটা ওইটার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। তোমরা এসএসসি তে বহির্বির পড়ছিল না? ওখানে কি যৌতুকের ইস্যুটা ছিল? তো তাহেরা ক্যারেক্টারটাকে নিয়ে এবং ওই কাহিনীটাকে নিয়ে করলো যে তাহেরা বাড়ি থেকে পালিয়ে গেল এবং সে কোনোভাবেই এই বিয়েটা মেনে নিচ্ছে না। এখন বলো তাহেরার সাথে তুমি কল্যাণীর সাদৃশ্য দেখাও। এখন তুমি জ্ঞানে লিখলা কি, গয়ের জ্ঞানে লিখলা কি যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদের দিক থেকে সাদৃশ্য আছে, টিচার দিছে কেটে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দিক থেকে কি রয়েছে, সাদৃশ্য রয়েছে। তাহেরা যেমন একটা অন্যায়কে মেনে নেয়নি, কল্যাণীও একটা অন্যায়কে মেনে নেয়নি। আশা করি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট এটা বুঝতে পারো যে কোনটা কিভাবে লিখবা, বাট প্রায় আসে এরকম, সো একটু কেয়ারফুল থাকিও। আর ইন্টারের প্রশ্ন না একদম ইজি স্ট্যান্ডার্ড দেয় না, ভাবতে দে বাচ্চাকে, স্টুডেন্টকে ভাবতে দে, যে তুমি ভাবো যে এটা কি, এটা লিখবা না এটা লিখবা, সেটা একদম ইজি তো পাবো, এটা ভয় পাওয়ার কি আছে? অন্যায় তো অন্যায় না, যৌতুক একটা অন্যায়, অসম বিয়ে এটাও একটা অন্যায়। সো ওইখানে সে অসম বিয়ের বিরুদ্ধে অন্যায় করেছে, আর এখানে সে যৌতুকের বিরুদ্ধে অন্যায় করেছে, সরি সরি যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আর ওখানে ওটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এটা হচ্ছে কথা। নেক্সট আসো, দেখো কি বলছে। এন্ড লাস্ট পয়েন্ট, কি কি লিখছে একটু বলতো? এটা হইছে, এটা হইছে, এটা হইছে, আচ্ছা। হুম, হুম, নারী শিক্ষার গুরুত্বের বিষয়টা এখানে আছে। হুম, প্লাস না আরো একটু আসে, তারপরে হচ্ছে তোমার কল্যাণীর প্রতি অনুপমের যে ভালোবাসা। আচ্ছা, তোমরা 82 চ্যাপ্টারটা পড়ছো? ওকে, 82 চ্যাপ্টারের মধ্যে একটা নিচু জাতের মেয়ের নাম হচ্ছে বিলাসী, আর একটা উঁচু জাতের ছেলের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তখন কিন্তু জাত ধর্মের বিষয়টা না খুব সিরিয়াসলি দেখানো হইতো তখনকার গ্রামীণ সমাজগুলোতে। তো সেখানে নিচু জাতের মেয়েকে বিয়ে করার কারণে মৃত্যুঞ্জয়কে গ্রাম ছাড়তে হয়, বাট মৃত্যুঞ্জয় সেটা মেনে নেয়। তাহলে এখানে এই চ্যাপ্টারে যে অন্যায়টাকে, সমাজের অন্যায়টাকে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে কি যৌতুক। আর বিলাসী চ্যাপ্টারে যে অন্যায়টাকে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে কি জাতের বিষয়টা। ভালোবাসাটা ওখানে ফ্যাক্টর না, ওখানে বরং মানুষের কাছে ফ্যাক্টর হচ্ছে কোনটা, জাত ভাই।
তুমি ভালোবেসে মেয়েটাকে বিয়ে করছো, এটা আমার চোখে অ্যাকসেপ্টেবল না। তুমি নিজেদের মেয়েকে বিয়ে করছো কেন? তাই তুমি গ্রাম ছেড়ে চলে যাও। মেরে ধরে ওদেরকে গ্রাম থেকে আধমরা করে বের করে দিছে, মরেও যেতে পারতো তারা। তাহলে বুঝো, সেইখানে ওই উদ্দীপকটা তোমাকে দিল, এবং দিয়ে এই চ্যাপ্টারের সাথে মিলাইতে বললো। মিল কোথায় পাওয়া তুমি? তো যৌতুক নাই। ওইখানে যেভাবে তারা বোল্ড হয়ে প্রতিবাদ করছে, এখানে বিলাসী চ্যাপ্টারের মধ্যে এরকম প্রতিবাদও তুমি দেখতে পাবা না। মায়ের খাই চুপ করে বের হয়ে গেছে গ্রাম থেকে রাতের অন্ধকারে। তাহলে তুমি এই চ্যাপ্টারে যেভাবে তুমি প্রতিবাদের কথা পেয়েছো, সেটাও তুমি বিলাসী গল্পে পাচ্ছ না। তবে একটা জায়গায় মিল পাচ্ছ, ভালোবাসার দিক থেকে। এখানে মৃত্যুঞ্জয় যেভাবে বিলাসীকে ভালোবেসেছিল, এখানেও কল্যাণীকে ভালোবেসেছিল কে? আসতে পারে সেরকম কোন উদ্দীপক, ঠিক আছে? তাই সেটাকে আমরা দেখতে দিচ্ছি যে কি কল্যাণীর প্রতি কার ভালোবাসা। ইয়েস, অনুপমের ভালোবাসা, সেটাও আসতে পারে হয়তো। ওকে, তাহলে স্যার কি কি দিয়েছে বলো? নারীর প্রতিবাদের কথা আছে, নারীর শিক্ষার কথা আছে, ঠিক আছে। সাথে আমরা বলেছিলাম অনুপমের আত্মসমালোচনা বা কি ব্যক্তিত্বহীনতা ইত্যাদি ইত্যাদি কথাবার্তাগুলো আমরা এখানে সবগুলো কি করলাম, ফোকাস করলাম।